ওকে, ওয়েলকাম টু আওয়ার জিকে ক্লাস। তো দেখো, আজকে জিকের একটা যে টপিক বোঝাবো সেটা হচ্ছে তোমাদের দিল্লি সালতানেট। ঠিক আছে, দিল্লি সুলতানি সাম্রাজ্য। প্রতিবার এখান থেকে খুব ইম্পর্টেন্ট একটা সেকশন অফ দ্য মিডিয়াবল হিস্ট্রির মধ্যে, এবং এখান থেকে কিন্তু অনেকগুলো ডাইনেস্টি আসে। অনেক সময় তোমাদের এই যে ডাইনেস্টির হচ্ছে ক্রমটাও দেয়, এবং এখান থেকে এত জিনিসটা এত ডিপলি কোশ্চেন আসে। তো মানে খুব ভালো করে জিনিসটাকে আমাদের কিন্তু বুঝতে হবে, বুঝলে কিন্তু তবে কিন্তু আমরা করতে পারবো। ঠিক আছে, তো আজকে দেখো, আমরা তো সব ডাইনেস্টি একদিনে শেষ করা যাবে না, এটাও আমি জানি। তো আমরা কিছু কিছু করে শেষ করব। দিল্লি সালতানেটটা আজকে আমরা শুরু করব। দিল্লি সালতানেট থেকে যে ডাইনেস্টিগুলো রয়েছে সেই ডাইনেস্টিগুলো সব আমরা পড়বো, কিন্তু একটা একটা করে ডাইনেস্টি পড়বো। আজকে একটা ডাইনেস্টি শেষ করব, নেক্সট ক্লাসে আবার একটা ডাইনেস্টি, এরকম করে কিছুদিন দিল্লি সালতানেটটা কিন্তু আমাদের হবে। বুঝতে পেরেছো? তো আশা করি তোমরা থাকো, এবং আমি পুরো দেখো তোমাদেরকে যেগুলো জিকেটা রয়েছে চ্যাপ্টার ওয়াইজ কিন্তু ডিটেলে পড়াচ্ছি। চ্যাপ্টার ওয়াইজ পড়ালে কিন্তু তবেই কিন্তু জিনিসটা তোমাদের বুঝতে পারবে যে কোন কোন চ্যাপ্টারগুলো স্যার করিয়েছে, কোন কোন চ্যাপ্টারগুলো স্যার করায়নি। ঠিক আছে, তো সেই জন্য কথা হচ্ছে আমি পুরো জিনিসটাকে চ্যাপ্টার ওয়াইজ এটা করাচ্ছি। তো তোমাদের আশা করি জিনিসটাকে ভালো লাগবে। তবে এখানে একটাই ব্যাপার হচ্ছে আমার ক্লাসে, ঠিক আছে, আমি কিন্তু জিনিসটাকে খুব মন দিয়ে শোনো, আমি কিন্তু মাঝে মাঝে তোমাদের প্রশ্ন জিজ্ঞেস করবো। হ্যাঁ, তো তার জন্য একটুখানি তোমাদের মন দিয়ে জিনিসটাকে সেশনটাকে শুনতে হবে। সবাই রেডি তো? সবাই রেডি? ওকে, সো সো হিয়ার উই গো, চলো। আচ্ছা, আমার সাউন্ড সবার কাছে ক্লিয়ার আসছে? ঠিক আছে, চলো এবার শুরু করা যাক। দেখো, সামনে একটা স্ক্রিন রয়েছে, দিল্লি সুলতানি সাম্রাজ্য। দেখো, দিল্লি সুলতানি সাম্রাজ্যটা কবে থেকে শুরু হয়েছিল? প্রথম কথা, এটা খুব ইম্পর্টেন্ট, সালটা 1206 থেকে 1500 কত রয়েছে 26 পর্যন্ত। এই 1206 সালে কি হয়েছিল? শুরু হয়েছিল 1526 সালে। তার মানে কি, যখন ফার্স্ট ওয়ার অফ পানিপথ হয় সেইখান পর্যন্ত কিন্তু দিল্লি সালতানেট। এবারে দিল্লি সালতানেটে কি কি বংশ রয়েছে, খুব ইম্পর্টেন্ট। প্রথম কথা বংশগুলো, প্রথম কথা হচ্ছে দাস বংশ। ঠিক আছে, 2 নম্বর কি রয়েছে? খলজি বংশ। ঠিক আছে, 3 নম্বর কি রয়েছে? 3 নম্বর হচ্ছে তুঘলক বংশ। ঠিক আছে, 4 নম্বর কি রয়েছে? সৈয়দ বংশ। 5 নম্বর কি রয়েছে? লোদি বংশ। তাহলে তোমার কটা ডাইনেস্টি রয়েছে? 1 2 3 4 5, 5টা ডাইনেস্টি রয়েছে। ঠিক আছে, অনেক সময় কিন্তু এই কোশ্চেনটাও তোমাদের কিন্তু পরীক্ষায় আসে, যে দিল্লির সুলতানি সাম্রাজ্যে তোমাদের ডাইনেস্টিগুলো দিয়ে দেয় সেগুলো। তাহলে খুব ইম্পর্টেন্ট। একটা প্রথম কথা, দাস বংশ, খলজি বংশ, তুঘলক বংশ, সৈয়দ বংশ, লোদি বংশ। খুব ইম্পর্টেন্ট এই 5টা ডাইনেস্টি। অনেক সময় ক্রমটা দিয়ে দেয়, ক্রমটাও কিন্তু তোমাদের করতে হবে। আচ্ছা, প্রথমে দেখো, তাহলে প্রথম কথা কি রয়েছে? 1206। 1206 থেকে 1290 হচ্ছে দাস বংশ। এই দাস বংশের মধ্যে অনেকগুলো সুলতান রাজত্ব করে গেছে। তার মধ্যে প্রথম যে সুলতান রাজত্ব করে গেছে সেটা কি হয়ে গেল? কুতুবউদ্দিন আইবক। কি বললাম? কুতুবউদ্দিন আইবক। হ্যাঁ, আচ্ছা, প্রথম কথা, এই যে প্রশ্নটা প্রথম একটা আসে, যে এই যে কুতুবউদ্দিন আইবককে কেন আমরা দাস বংশ বলছি, বা এদের এই যে বংশটাকে কেন দাস বংশ বলছি? তাহলে কুতুবউদ্দিন আইবক কে ছিল? কুতুবউদ্দিন আইবক ছিল মোহাম্মদ ঘুরির একজন কৃতদাস। মোহাম্মদ ঘুরিকে নিশ্চয়ই চেনো, যেখানে আমাদের তরাইনে দুটো যুদ্ধ হয়েছিল। একটা 1191 সালে ফার্স্ট ওয়ার অফ তরাইন হয়েছিল, যেখানে কাদের মধ্যে হয়েছিল? ঘুরি আর পৃথ্বীরাজ চৌহানের মধ্যে, যেখানে পৃথ্বীরাজ চৌহান জিতেছিল। 1192 খ্রিস্টাব্দে সেকেন্ড ওয়ার অফ তরাইন হয়েছিল, যেখানে মোহাম্মদ ঘুরি কিন্তু জিতে গেছিল। তাহলে সেকেন্ড ওয়ার অফ তরাইন থেকেই কিন্তু আমাদের দিল্লিতে মানে মুসলমান সাম্রাজ্যটা শুরু হলো। সেই মোহাম্মদ ঘুরির একজন কৃতদাস ছিল, যার নাম ছিল কুতুবউদ্দিন আইবক। ঠিক আছে, তো মোহাম্মদ ঘুরি তাকে কি বলতো? মোহাম্মদ ঘুরি তাকে মালিক বলতো, বা সিপাহ সালারও উপাধিতে দিতেন। ঠিক আছে, তিনি সুলতান উপাধি গ্রহণ করেননি। ঠিক আছে, তারপরে হচ্ছে কে তাকে দিল সুলতান? গিয়াসউদ্দিন ঘুর তাকে ছত্র বা সুলতান উপাধি দেন। তাহলে মোহাম্মদ ঘুরির কাছে তার কি কি নাম ছিল? সে কৃতদাস ছিল, কিন্তু তাকে উপাধিটা দিত মালিক বা সিপাহ সালার। এবং তারপরে গিয়াসউদ্দিন ঘুর তাকে কি করতো? ছত্র বা সুলতান উপাধিটা দেন। হ্যাঁ, আচ্ছা, 1208 সালে গিয়াসউদ্দিন ঘুরের শাসক থেকে তাকে দাসত্ব থেকে মুক্ত করেন। হ্যাঁ, এবারে কথা হচ্ছে কি, যে তার নির্মিত স্থাপত্যগুলোর মধ্যে দেখো কি কি নির্মিত, খুব ইম্পর্টেন্ট একটা জিনিস আছে, এই যে আড়াই দিন কা ঝোপড়া।
অনেকবার পরীক্ষায় কোশ্চেন আসে আড়াই দিন কা ঝোপড়াটা কোথায় রয়েছে। আড়াই দিন কা ঝোপড়াটা কোথায় রয়েছে? আজমিরে রয়েছে। এবং আড়াই দিন কা ঝোপড়াটা কে করেছে? কুতুবুদ্দিন আইবক। ঠিক আছে? হ্যাঁ, এবারে কি হচ্ছে, তারপরে কি হয়, 1210 সালে তিনি চৌগান খেলতে গিয়ে ঘোড়ার পিঠ থেকে, যেটা জোড়া, এটা আমার কাছে পোলো বা চৌগান। তাহলে কোশ্চেন কিরকম আসে, দিল্লির সুলতানি সাম্রাজ্যটাকে কত থেকে হয়েছে। আর একটা জিনিস তোমাকে বলে দিই, তার রাজধানী ছিল লাহোর, আগে তার দানশীলতার জন্য লাখ বক্স বা লক্ষ্যদাতা অভিহিত করা হয়। দেখো তাহলে আমাদের কুতুবুদ্দিন আইবক থেকে কি কি কোশ্চেন মোটামুটি আসে, কি কি কোশ্চেন মোটামুটি আসে তোমাদের আমি বলে দিলাম। প্রথম কথা, দিল্লি সুলতানি সাম্রাজ্যটা কবে শুরু হয়েছিল? 1206 থেকে 1210। একে কেন দাস বংশ বলা হয়? কারণ মোহাম্মদ ঘুরির একজন কৃতদাস ছিল। মোহাম্মদ ঘুরি তাকে মালিক বলতো বা সিপাহ সালার বলতো। গিয়াসউদ্দিন ঘুর তাকে সুলতানটা উপাধি দিয়েছিল। তিনি এইটাকে কি বলা হতো, কুতুবুদ্দিন আইবককে আর একটা কি বলা হতো, লাখ বক্স বলা হতো। কি বলা হতো? লাখ বক্স বলা হতো। এক নম্বর কথা। দু নম্বর হচ্ছে, আজমিরে যে আড়াই দিনকা ঝোপড়া, আজমিরে যে আড়াই দিনকা ঝোপড়া, সেটা কে করেছিলেন? কুতুবুদ্দিন আইবক। এবং কোন সুলতান এরকম রয়েছে যে ঘোড়া থেকে পড়ে মারা যান? ঠিক আছে, কে মারা যান? কুতুবুদ্দিন আইবক 1210 সালে ঘোড়ায় যখন পোলো খেলছিলেন, উনি পোলো থেকে ঘোড়া থেকে করে মারা যান। হ্যাঁ, বুঝতে পেরেছো? এটা সবার কাছে ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হয়েছে? ঠিক আছে। এবারে কথা হচ্ছে কি, কুতুবুদ্দিন আইবক তাহলে কবে মারা গেল বলো, চটপট বলো, সবাই এক্ষুনি পড়ালাম, চটপট বল। একদম 1210 সালে কুতুবুদ্দিন আইবক মারা গেল। এখন কুতুবুদ্দিন আইবকের পর তার পুত্র কে ছিল? পালিত পুত্র আরাম শাহ সিংহাসন। মাত্র 8 মাস রাজত্ব করবার পর কুতুবুদ্দিনের জামাই ইলতুৎমিশ তাকে অপসারিত করে নিজের সিংহাসন। তার মানে সে, তার কাছে রাজত্বটা কত ছিল? 1210 ছিল, কিন্তু 1 বছরও হয়নি, 8 মাস। আরাম তো তার পুরো নামও আরাম, তার কাজও আরাম। তার কোনো পার্সোনালিটি ছিল না, কোনো সুলতান হওয়ার কোনো যোগ্যতা ছিল না। মানে সে, সেই জন্য তার যে জামাতা ইলতুৎমিশ তাকে সেই জায়গা থেকে অপসারিত করে নিজের সিংহাসনে বসে। ঠিক আছে, এবার ইলতুৎমিশের সময়টা অনেক কিছু ব্যাপার আছে, দেখে নাও। ইলতুৎমিশকে দিল্লি সুলতানি প্রকৃত প্রতিষ্ঠাতা রূপে গণ্য করা হয়। ঠিক আছে, তিনি এলবারি তুর্কিজাত অভিজাত গোষ্ঠী ছিলেন। 1211 সালে তিনি দিল্লি সুলতানির পদে অধিষ্ঠিত হন। ঠিক আছে, আচ্ছা। তো কথা হচ্ছে কি, দেখো যে এখানে আর একটা রয়েছে যে ইলতুৎমিশের যেটা, হ্যাঁ, ইলতুৎমিশের যেটা হচ্ছে আত্মীয়রা তাকে জালালউদ্দিন বোখার একটা ব্যবসা, ওইটা এতটা কিছু ইম্পর্টেন্ট নয়। আচ্ছা, এখানে এটা আর একটা খুব ইম্পর্টেন্ট, দেখো 1229 খ্রিস্টাব্দে তিনি খলিফার স্বীকৃতি লাভ করেন এবং খলিফারা তাকে সুলতানি আজম উপাধি দেন। আচ্ছা, আমি কি বললাম এখানে, একটা কি বললাম, আড়াই দিন কা ঝোপড়া, কি বললাম, আড়াই দিন কা ঝোপড়া। এই আড়াই দিন কা ঝোপড়াটা কোথায় হয়েছিল? না, আড়াই দিন কা ঝোপড়াটা হচ্ছে আজমিরে হয়েছিল। এইটা কে বানিয়েছিল? কুতুবুদ্দিন আইবক। ঠিক আছে, এই কুতুবুদ্দিন আইবক, কুতুবুদ্দিন আইবককে কি বলা হতো? দুটো জিনিস বলা হতো, একটা মালিক বা কি বলা হতো? সিপাহ সালার, না তাই তো? মালিক বা সিপাহ সালার বলা হতো, তাই তো? এবারে কি, যখন এই ইলতুৎমিশকে 1229 সালে তাকে কি বলা হতো? সুলতানি আজম। এই কোশ্চেনটাও খুব ইম্পর্টেন্ট। সুলতানি আজমটা কাকে বলো? সুলতানি আজমটা কি বললাম, না কাকে বলো তো? ইলতুৎমিশ। ঠিক আছে, আচ্ছা। এবারে কথা হচ্ছে কি, এখানে দেখো আর একটা রয়েছে, তরাইনের দ্বিতীয় যুদ্ধ। আমি এক্ষুনি বললাম, বলো তরাইনের ফার্স্ট ওয়ার কবে হয়েছিল? তরাইনের ফার্স্ট ওয়ার কবে হয়েছিল? 1191 সালে ফার্স্ট ওয়ার হয়েছিল। কার মধ্যে হয়েছিল? ফার্স্ট তরাইনের যুদ্ধ হয়েছিল মোহাম্মদ ঘুরি আর পৃথ্বীরাজ চৌহানের মধ্যে। সেকেন্ড তরাইনি যুদ্ধ কবে হয়েছিল? 1192, বলো। 1192। তাহলে ফার্স্ট ওয়ার অফ তরাইনি যুদ্ধে কি রেজাল্ট হয়েছিল? কে জিতেছিল, কে হেরেছিল? ইয়াস, পৃথ্বীরাজ চৌহান জিতেছিল, মোহাম্মদ ঘুরি পরাজিত হয়েছিল। আর 1192 সালে যে সেকেন্ড তরাইনি যুদ্ধটা হলো, কে জিতলো? হ্যাঁ হ্যাঁ, মোহাম্মদ ঘুরিটা জিতেছিল, পৃথ্বীরাজ চৌহানটা হেরে গেছিল। কিন্তু বাবু এখানে আর একটা দেখো, তোমাকে বুঝতে হবে, তরাইনের তৃতীয় যুদ্ধ। তরাইনের তৃতীয় যুদ্ধটা কবে হয়েছিল? 1216 সালে গজনী সুলতান শাসনকর্তা তাজউদ্দিন ইলদাজকে পরাজিত করে। হ্যাঁ, তাহলে কবে হয়েছিল তরাইনের তৃতীয় যুদ্ধটা? 1216। হ্যাঁ,
গজনীর যে শাসনকর্তা তাজউদ্দিন ইলদাজকে পরাজিত করে, এটা হয়েছিল 1216 সালে। ঠিক আছে? আচ্ছা, এগুলো আর অতটা কিছু ইম্পর্টেন্ট কিছু নয়। এখান থেকে আচ্ছা, আর একটা কথা এখান থেকে রয়েছে। আচ্ছা, এবারে বলো তো, কুতুবুদ্দিন আইবক যে ছিল, কুতুবুদ্দিন আইবকের রাজধানী কোথায় ছিল? কুতুবুদ্দিন আইবকের রাজধানী কোথায় ছিল? ইয়েস, ইয়েস, কুতুবুদ্দিন আইবকের রাজধানী ছিল হচ্ছে লাহোর। এখন কথা হচ্ছে, লাহোর থেকে যদি কাউকে দিল্লিতে স্থানান্তর করতে হবে তো, তাহলে রাজধানী দিল্লি থেকে স্থানান্তরিত করেছিল কে? ইলতুৎমিশ। কত করেছিল? ইনি হচ্ছেন ইলতুৎমিশ, বসে হচ্ছে 1211 থেকে, আর ইনার যে লাস্টিং করে সেটা হচ্ছে 1236। তিনি দিল্লির কি নাম দেন? হজরাতি দিল্লি। হ্যাঁ, দিল্লির নামটা কি দেন? হজরাতি দিল্লি। আর তিনি রূপোর মুদ্রা এবং তামার মুদ্রা প্রবর্তন করেন। ঠিক আছে? ঠিক আছে, রূপোর মুদ্রা এবং তামার মুদ্রা প্রবর্তন করেন। ঠিক আছে? তো এখানে এখানে তামার মুদ্রাটা থেকে এখানে অনেক সময় কোশ্চেনটা এটা ঠিক নয়। কারণ কথা হচ্ছে কি, যে আমাদের একটা কোশ্চেন আছে যে টোকেন কারেন্সিটা কে প্রচলন করেছিলেন, তামার নোট কে প্রচলন করেছিলেন, এটা মুদ্রা। হ্যাঁ, তামার মুদ্রা। আর যদি তোমাকে বলে তামার নোট কে প্রচলন করেছিলেন, সেটা কিন্তু হচ্ছে মোহাম্মদ বিন তুগলক। তার কিন্তু আনসার মোহাম্মদ বিন তুগলক হবে। কিন্তু এটা হচ্ছে তামার মুদ্রা, তামার নোট নয়। কিন্তু দুটো কোশ্চেন কিন্তু এখান থেকে খুব ইম্পর্টেন্ট। একটা রূপর মুদ্রা আর তামার মুদ্রা। এই মুদ্রা মানে কয়েনটাকে প্রচলন করেছিলেন, কয়েনটা বললে কিন্তু অবশ্যই ইলতুৎমিশ বলতে হবে। কিন্তু যদি তোমাকে বলে তামার নোট, সেটা কিন্তু বলতে হবে মোহাম্মদ বিন তুগলক। ঠিক আছে? বুঝতে পেরেছো? আচ্ছা, তাহলে ইনি দিল্লিতে রাজধানী স্থানান্তর করেন এবং দিল্লিতে নামদান হচ্ছে হজরত-ই দিল্লি। ঠিক আছে? আর তরাইন তৃতীয় যুদ্ধটা কত হয়েছিল? 1216 সালে। নেক্সট দেখো। আচ্ছা, এখানে আরেকটা জিনিস দেখো। আরেকটা জিনিস এখানে আছে যে ইকতা প্রথা। হ্যাঁ, যেমন আমি কি বললাম, আচ্ছা, কুতুবুদ্দিন আইবককে কি বলা হতো? তার কি উপাধি ছিল বলো তো? কুতুবুদ্দিন আইবকের উপাধি কি ছিল? ইয়াস, কুতুবুদ্দিন আইবকের উপাধি ছিল কি? লাখ বক্স নামে তাকে অভিহিত করা হতো। এখানে দেখো, ভারতে ইকতা ব্যবস্থার প্রচলন ইলতুৎমিশের কৃতিত্বগুলোর মধ্যে সর্বাপেক্ষা উল্লেখযোগ্য। তিনি কি প্রচলন করেছিলেন? ইকতা প্রথা প্রচলন করেছিলেন। হ্যাঁ, তাহলে ইকতা প্রথাটাকে কে প্রচলন করেছিলেন? এই প্রশ্নটা প্রচুরবার পরীক্ষায় আসে যে ইকতা প্রথাটা কে প্রচলন করেছিলেন, সেটা হচ্ছে ইলতুৎমিশ হবে। হ্যাঁ, এছাড়াও তিনি 40 জন তামিলদেরকে নিয়ে তুর্কানি চাহিনী এবং বন্দেগানি চাহিনী বা 40-এর চক্র প্রতিষ্ঠা করেন। দুটো কোশ্চেন এখান থেকে খুব ইম্পর্টেন্ট। একটা হচ্ছে কি তোমার ইকতা প্রথা, আর একটা হচ্ছে কি তোমার রয়েছে 40-এর চক্র। এই দুটোকেই তিনি প্রচলন করেছিলেন কিন্তু ইলতুৎমিশ। একটা ইকতা প্রথা আর একটা হচ্ছে 40-এর চক্র। এই দুটোকেই কিন্তু ইলতুৎমিশ প্রচার করেছিলেন। আচ্ছা, এবারে দেখো, এটা একটা মানে আইএস এ কোশ্চেন এসেছিল। তো কোশ্চেনগুলো দেখো, এই লেভেলের কোশ্চেন তোমাদের আসবে না। কারণ তোমরা যদি এইরকম রাজ্য সরকারের পরীক্ষাটা দাও, আইএস প্রিলিমসের মতো কোশ্চেন আসবে না। তবুও একবার দেখে নাও, কারণ এগুলো দেখলেও জিনিসটা কি হয়, অনেক সময় নলেজটা বাড়ে। তুর্কি শাসকদের ভারতের শাসনকালে সৈন্যবাহিনীদের প্রয়োজন হয়। ইকতা ব্যবস্থার মাধ্যমে প্রদেশকে ভেঙে সৈন্যবাহিনীদের প্রধানদের ক্ষমতা দেওয়ার প্রয়োজন ছিল। তাহলে ইকতা ব্যবস্থার মাধ্যমে প্রদেশকে ভেঙে সৈন্যবাহিনীর প্রধানদের, তাহলে ইকতা ব্যবস্থাটা কি? মানে এখান থেকে তোমার ইকতা ব্যবস্থাটা সম্বন্ধে তোমরা একটা বুঝতে পারলে যে আমাদের কি হয়, প্রদেশকে ভেঙে সৈন্যবাহিনীর যারা প্রধানরা রয়েছে তাদেরকে ক্ষমতা দেওয়া, এটা হলো ইকতা সিস্টেম। ঠিক আছে? তার মানে কি হবে, এখানে যদি আনসার বলা হয়, তাহলে আনসারটা হচ্ছে এ আর উভয় সত্য, আর হলো এর কারণ। হ্যাঁ, কারণ আরটা কেন এর কারণ? কারণ সৈন্যবাহিনীর প্রয়োজন হতো, সৈন্যবাহিনীর প্রয়োজন হওয়ার জন্যই এই সিস্টেমটা করা হয়েছে। সৈন্যবাহিনীর যদি প্রয়োজনটা না হতো, তাহলে সৈন্যবাহিনীর প্রধানদের কেন ক্ষমতা দেওয়ার দরকার ছিল? আগে সৈন্যবাহিনীর প্রয়োজনটা হবে, তবেই না সৈন্যবাহিনীর প্রধানদের ক্ষমতাটা দেওয়া হবে। সুতরাং আর হলো কি এর কারণ। আচ্ছা, এখান থেকে আর একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, এটা একবার আমাকে কোঅপারেটিভ সার্ভিস কমিশনের পরীক্ষাটা দিয়েছিল, যে আমাদের দিল্লির কোন সুলতানি সাম্রাজ্যের সময় আমাদের যে মঙ্গল নেতা চেঙ্গিস খাঁ অ্যাটাক করেছিল? কোন মঙ্গল মানে আমাদের কোন এর সময় চেঙ্গিস খাঁ অ্যাটাক করেছিল?
সেটা কি অ্যাটাক করেছিল, কার সময়, ইলতুৎমিশের সময়। কত সময়, 1221 সালে। 1221 সালে মঙ্গল নেতা চেঙ্গিস খান, বা এটা হচ্ছে কোন সময় এ করেছিল, ইলতুৎমিশের রাজত্বকালে। কার রাজত্বকালে, ইলতুৎমিশের। ঠিক আছে। নেক্সট, আচ্ছা তাহলে কি হলো 40-এর চক্র। এখানে আরো আর কিছু ব্যাপার জানার দরকার নেই। ইলতুৎমিশের 40-এর চক্রটা মনে রাখবে যে বান্দেগান কি চেহেলগানি, ঠিক আছে, বান্দেগান কি চেহেলগানি, বান্দেগানি চেহেলগানি বা 40-এর চক্রটা কে প্রবর্তন করেছিলেন, 40-এর চক্রটা প্রবর্তন করেছিলেন হচ্ছে ইলতুৎমিশ। ঠিক আছে, এইটাকে মনে রাখতে হবে। আচ্ছা এবারে কথা হচ্ছে কি, তাহলে আমি দেখা গেল দিল্লির সুলতানি সাম্রাজ্যটা কবে থেকে শুরু হয়েছিল, 1206 থেকে। সেই সময়টা কে ছিল, কুতুবউদ্দিন আইবক ছিল। তারপরে কি হলো, 1210 সালে কি হয়ে গেল, উনি মারা গেলেন। 1210 সালে যখন উনি মারা গেলেন, তারপরে কে বসলো, আরাম শাহ বসলো। তারপরে কি রয়েছে, 1211 সাল থেকে কি হলো, ইলতুৎমিশ সিংহাসনে বসলো। 1211 সাল থেকে যে সিংহাসনে বসেছিল, ইনি মোটামুটি কত খ্রিস্টাব্দ অব্দি ছিলেন ইলতুৎমিশ, মনে রাখতে হবে বাবু, 1211 থেকে 1236 অব্দি। কত অবধি ছিল বাবু, 1211 থেকে 1236। ঠিক আছে, 1211 থেকে হচ্ছে 1236 অব্দি ছিল। এবারে তোমার তার মধ্যে আমি বললাম কি, থার্ড ওয়ার অফ তরাই, থার্ড ওয়ার অফ তরাই, থার্ড ওয়ার অফ তরাই কবে হয়েছিল বলো, থার্ড ওয়ার অফ তরাই এক্ষুনি বললাম, বলে ফেলো। 1216 সালে হয়েছিল কি, থার্ড ওয়ার অফ তরাই হয়েছিল। ঠিক আছে, থার্ড ওয়ার অফ তরাইন হয়েছিল 1211 থেকে 1236, আমাদের 1216 সালে হচ্ছে থার্ড ওয়ার অফ তরাইন। প্লাস কি, ইনি ইক্তা প্রথাও প্রচলন করেছিলেন আর 40-এর চক্র প্রবর্তন করেছিলেন। এবার 1236 সালে যে তার মৃত্যুটা হলো, 1236 সালে যে তার মৃত্যুটা হলো, এরপরে দেখো খুব ইম্পর্টেন্ট যে ইলতুৎমিশের মৃত্যুর পর তারপরে কে বসলো। ইলতুৎমিশের মৃত্যুর পর দিল্লির আমির ওমরাহরা রাজিয়ার স্থানে রুকুউদ্দিন ফিরোজ শাহকে সিংহাসনে বসে। ঠিক আছে, তাহলে কি হলো, এরপরে ইলতুৎমিশের মৃত্যুর পর আমির ওমরাহরা কাকে বলে, রাজিয়ার স্থানে কি হচ্ছে, রুকুউদ্দিন ফিরোজ শাহ। তার মানে 1236 সালে, 1236 সালে তাহলে প্রথম কথা কি দেখতে পাচ্ছ, প্রথমে দেখতে পাচ্ছ হচ্ছে কুতুবউদ্দিন আইবক। তারপরে কি দেখতে পাচ্ছ, আরাম শাহ। হ্যাঁ, তারপরে যে আরাম শাহ, আরাম শাহের পরে তারপরে কি দেখতে পাচ্ছ না, ইলতুৎমিশ, ইলতুৎমিশ, ইলতুৎমিশের পরে হচ্ছে তোমার কি রয়েছে, রুকুউদ্দিন, রুকুনউদ্দিন, রুকুউদ্দিন ফিরোজ শাহ। এই ট্রেনটা মনে রাখবে। হ্যাঁ, কি বসে, রুকুউদ্দিন ফিরোজ শাহ। ওকে, বুঝতে পেরেছ। তো রুকুউদ্দিন ফিরোজ শাহ সিংহাসনে বসেন। এই সময় সুলতানের মাতা বা প্রকৃত ক্ষমতা হয়ে ওঠেন। সামরিক বাহিনী ও মাহচের স্বৈরাচারী শাসন থেকে করে রাজিয়া সিংহাসনে বসে কবে, 1236 সালে। ঠিক আছে, 1236 সালে রুকুউদ্দিন ফিরোজ শাহকে প্রকৃত ক্ষমতার অধিকারী হয়ে ওঠে। কিন্তু ব্যাপারটা হচ্ছে এরপরে যাই হোক করে ওদের একটা মানে শাসনতন্ত্র সম্বন্ধে একটা গন্ডগোল চললো। গন্ডগোল চলার পরে কে সিংহাসনে বসলো, রাজিয়া সুলতান। রাজিয়া সুলতান কবে সিংহাসনে বসলো না, 1236 সালে। ঠিক আছে, এবারে দেখো, তো রুকুউদ্দিন উজির মালিক মোহাম্মদ বিদ্রোহ ঘোষণা করেন। আচ্ছা, তো এবারে রাজিয়া সুলতানটা ছিলেন, এটা একটা খুব ইম্পর্টেন্ট একটা জায়গা থেকে কোশ্চেন আসে। দেখো রাজিয়া সুলতান সম্বন্ধে, রাজিয়া সুলতান একসাথে দিল্লির প্রথম এবং শেষ মহিলা সুলতান। ঠিক আছে, তাহলে যদি বলা হয় দিল্লির প্রথম এবং শেষ মহিলা সুলতান, সেটা কিন্তু রাজিয়া সুলতান। আনসার কিন্তু হবে রাজিয়া সুলতান। হ্যাঁ, এবং এ কিন্তু ইলতুৎমিশের পরেই বসেনি, ইলতুৎমিশের পরে রুকুউদ্দিন ফিরোজ শাহ বসেছিল, তারপরেই বসেছিল। ঠিক আছে, রাজিয়া সুলতান। ঠিক আছে, তারপরে ইনি রাজিয়া সুলতানটা কিভাবে পরাজিত হয় না, 1240 সালে হচ্ছে ফাতেনজার শাসনকর্তা আলতুনিয়ার বিদ্রোহ দমন করতে গিয়ে তিনি পরাজিত বন্দী হন। আচ্ছা, এখানে আর একটা জিনিস ইম্পর্টেন্ট, যে কোন বিদ্রোহ দমন করতে গিয়ে তিনি হচ্ছেন পরাজিত বা বন্দী হন। এখান থেকে আর একটা কোশ্চেন আসে, সেই কোশ্চেনটা কি রয়েছে না, আলতুনিয়ার বিদ্রোহ। হ্যাঁ, আলতুনিয়ার বিদ্রোহ, আলতুনিয়ার বিদ্রোহ।
আলতুনিয়ার বিদ্রোহটাকে দমন করতে গিয়ে তিনি পরাজিত এবং বন্দী হন। ঠিক আছে, এবং তারপরে হচ্ছে আলতুনিয়ার সঙ্গে বিবাহ করে পুনর্দখলের চেষ্টা করে তিনি ব্যর্থ হন। 1240 খ্রিস্টাব্দে তিনি বাহরাম শাহর সঙ্গে যুদ্ধে নিহত হন। তাহলে তিনি কোন যুদ্ধে হচ্ছে বন্দী হয়েছিলেন? না, আলতুনিয়ার বিদ্রোহে। আলতুনিয়ার বিদ্রোহে হচ্ছে পরাজিত হয়েছিল আর বন্দী হয়েছিল। আর তাকে হচ্ছে কোন যুদ্ধে তিনি মারা যান? না, 1240 সালে বাহরাম শাহের সঙ্গে। কার সাথে যুদ্ধটা করেছিল? বাহরাম শাহের সঙ্গে যুদ্ধ করতে গিয়ে তিনি নিহত হন। বুঝতে পারছো গাইস? ঠিক আছে, ওকে। তাহলে বাহরাম শাহের সঙ্গে যুদ্ধ করতে গিয়ে তিনি হচ্ছেন মানে মারা যান। ওকে, জিনিসটা কারো তাড়াতাড়ি হয়ে যাচ্ছে না তো? যদি তাড়াতাড়ি হয়ে যায় বলবে, ঠিক আছে? ওকে, আচ্ছা। এবারে দেখো, এবারে হচ্ছে কি রয়েছে যে এবারে কি হচ্ছে যে এই বাহরাম শাহ, তো ইলতুৎমিশ আর একটা কি বললাম, ইলতুৎমিশ যেটা আর একটা করেছিল সেটা হচ্ছে কি বান্দেগান, কি বললাম, বান্দেগান ই চাহালগানি প্রবর্তন করেছিলেন। ঠিক আছে, বান্দেগান ই চাহালগানি বা তিনি কি করেছিলেন? 40-এ চক্রটা প্রবর্তন করেছিলেন। বান্দেগান ই চাহালগানি বা হচ্ছে তিনি 40-এ চক্রটাকে প্রবর্তন করেছিলেন। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। বান্দেগান ই চাহালগানি বা তিনি 40-এ চক্রটাকেও প্রবর্তন করেছিলেন। ইকতা প্রথার 40-এ চক্রটাকে প্রবর্তন করেছিলেন। এবারে হচ্ছে দেখো আলাউদ্দিন মাহমুদ শাহ। হ্যাঁ, এবার এখানে বাহারাম শাহটা সম্বন্ধে কিছু বলেছে, তো বাহারাম শাহটার থেকে অতটা কিছু ইম্পর্টেন্ট কিছু নয়। এবার হচ্ছে আলাউদ্দিন মাহমুদ শাহ। তো বাহারাম শাহর পরে তিনি সিংহাসনে বসেন, কিন্তু তিনি পুতুল সুলতানে পরিণত হন। তাহলে এবারে বাহারাম শাহের পরে কি হচ্ছে? তাহলে এবারে দেখো আবার আমি ট্রেনটা বলছি। প্রথম তাহলে কি বললাম? প্রথম বলো ট্রেনটা বলো, প্রথম ট্রেনটা বলো। ফার্স্ট কে ছিল সুলতান? ব্যাস, আমি এরম করে লিখে দিচ্ছি কুতুবুদ্দিন আইবক। ব্যাস, নেক্সট বলো কে ছিল? বেশ, নেক্সট হচ্ছে আরাম শাহ। আচ্ছা, নেক্সট হচ্ছে বলো ইলতুৎমিশ। ঠিক, নেক্সট হচ্ছে ইলতুৎমিশ। তারপরে বলো রুকনউদ্দিন, রুকনউদ্দিন ফিরোজ শাহ। রুকনউদ্দিন ফিরোজ শাহ, রুকনউদ্দিন ফিরোজ শাহের পরে কে আছে? রুকনউদ্দিন ফিরোজ শাহের পরে হচ্ছে তোমার হচ্ছে রাজিয়া সুলতান। ঠিক আছে, তাহলে কুতুবুদ্দিন আইবক রয়েছে, আরাম শাহ রয়েছে, ইলতুৎমিশ রয়েছে, তারপর হচ্ছে রুকনউদ্দিন ফিরোজ শাহ, রাজিয়া সুলতান। রাজিয়া সুলতানের পরে কি হলো বাবু? রাজিয়া সুলতানের পরে, ইয়েস, রাজিয়া সুলতানের পরে হচ্ছে বাহারাম শাহ। আর বাহারাম শাহের পরে কি হচ্ছে? ইয়েস, হ্যাঁ, তারা হচ্ছে আলাউদ্দিন মাহমুদ শাহ। এই ট্রেনটা যেন একদম মাথা থাকে, ঠিক আছে? আলাউদ্দিন মাহমুদ শাহ। ঠিক আছে, এই ট্রেনটাকে একদম পুরো ধরে 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 জিনিসটাকে পড়বো। দেখো, একটা আমরা যদি কোনো জিনিসকে ডিটেলে পড়ে নিই না, তাহলে আমরা সেখান থেকে সব কটা কোশ্চেন আমাদের কভার হয়ে যাবে। আমরা কেন জিনিসটাকে এত ডিটেলে পড়ছি, এত সময় দিয়ে কোনো একটা জিনিসকে পড়ছি, যে আমরা একদম পুরো এখান থেকে আমাদের যা কোশ্চেন করবে, যত ভেতরেই কোশ্চেন করুক না কেন, আমাদের যেন এই কোনো কোশ্চেন যেন আমাদের না আটকায়। পুরো আমরা একদম ইন ডিটেলে আমরা পুরো জিনিসটাকে, নলেজটাকে গ্যাদার করে নিচ্ছি। বুঝতে পেরেছো? তো দেখো, এই যে বাহারাম শাহের পর তিনি সিংহাসনে বসেন, তো ইনি কিন্তু পুতুল সুলতানে পরিণত হয়। আচ্ছা, এবারে একটা কথা বলো, তোমরা আমাকে একটা কোশ্চেন বলো, যে রাজিয়া যে সুলতান রয়েছে, রাজিয়া সুলতান, হ্যাঁ, রাজিয়া সুলতানটা কোন বিদ্রোহে তিনি দমন করেছিলেন? মানে কোন বিদ্রোহে উনি দমনিত হয়েছে, পরাজিত হয়েছিল বলো তো? ইয়াস, আলতুনিয়া। হ্যাঁ, আলতুনিয়া। তাহলে আলতুনিয়ার বিদ্রোহে হচ্ছে কি হয়েছিলেন? উনি পরাজিত হয়েছিলেন আর বন্দী হয়েছিলেন। আর একটা কথা আছে, রাজিয়া সুলতান কার সাথে যুদ্ধ করে তিনি পরাজিত এবং নিহত হন?
ইয়েস, কার সাথে যুদ্ধ করে পরাজিত ও নিহত হন, সেটা হচ্ছে কি বাহারাম শাহ। বাহারাম শাহের সঙ্গে সঙ্গে যুদ্ধ করে তিনি হচ্ছেন পরাজিত হন এবং নিহত হন। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তো কথা হচ্ছে কি এবারে কি হলো দেখো, নাসিরুদ্দিন মামুদ শাহ। আচ্ছা, এবারে একটা এখানে আর একটা জিনিসও আছে, দেখো আলাউদ্দিন মামুদ শাহ বাহারাম শাহের পরে তিনি সিংহাসনে বসে, তিনি হচ্ছেন পুতুল সুলতানে পরিণত। তাহলে পুতুল সুলতানটা কে ছিল? নাসির আলাউদ্দিন মামুদ শাহ। ইনি 40 চক্রের মানে 40 চক্রের ক্ষমতাশালী হয়ে ওঠেন, মানে 40 চক্রের, কিন্তু 1246 সালে 40 চক্রের সুলতান ষড়যন্ত্রের সুলতানকে হত্যা করা হয় এবং নাসিরউদ্দিন মামুদ, তাহলে আলাউদ্দিন মামুদ শাহকে কি করা হচ্ছে না, উনি একটা ষড়যন্ত্র করেছিলেন 40 চক্রে, সেইটা 1200 কতটা না 1246 সালে, 1246 সালে 40 চক্রের ষড়যন্ত্র সুলতানকে হত্যা করা হয় এবং নাসিরউদ্দিন মামুদ শাহকে সিংহাসনে বসানো হয়। তাহলে কথা হচ্ছে কি 40 চক্রটা ষড়যন্ত্রটা কে করেছিল? ষড়যন্ত্রটা করেছিল কিন্তু হচ্ছে আলাউদ্দিন মামুদ শাহ। হ্যাঁ, আলাউদ্দিন মামুদ শাহটা কি করেছিল? 40 চক্রটা প্রবর্তন কে করেছিল না, সেটা কি প্রবর্তন করেছিল? ইলতুৎমিশ। ঠিক আছে, আর 40 চক্রের যে ষড়যন্ত্রটা কে করেছিল সেটা হচ্ছে আলাউদ্দিন মামুদ শাহ। তো যখন এই 40 চক্রের ষড়যন্ত্র করে আলাউদ্দিন মামুদ শাহকে যখন সেখান থেকে হত্যা করা হলো, তখন দেখো তারপরে কে বসলো? তারপরে বসলো হচ্ছে নাসিরউদ্দিন মামুদ শাহ। তো নাসিরউদ্দিন মামুদ শাহ কি ছিল? একদম দুর্বল চিত্ত। প্রথম সুলতান মানে প্রথম পুতুল সুলতান মানে হচ্ছে কি, যে সুলতানকে যা বলতো তাই করতো, সুলতানের নিজের কোনো বেস ছিল না। ঠিক আছে, তুমি কোনো সুলতানকে যদি হাতের পুতুল করে রাখো, তার মানে কি সেই সুলতানের কোনো নিজের কোনো বেস নেই, তাকে অন্যজন যেটা বলছে সেটা করছে, এটাই তো পুতুল সুলতান। ঠিক আছে, তার নিজের কোনো বেস নেই, তাকে অন্যজন যেটা বলছে, অন্য এরকম যদি শাসক কোনো যদি কোনো পুতুল শাসক হয়, সেটা অন্যর হাতে পুতুল, তার মানে অন্যজন যেটা বলছে সেটা করছে, নিজের কোনো বেস, নিজের কোনো ডিসিশন নেওয়ার মতো ক্ষমতা নেই, এটাই ব্যাপার। বুঝতে পেরেছো? হুম, হুম। আচ্ছা, তো নাসিরউদ্দিন মামুদ শাহটা কি ছিল বাবু? একটা দুর্বল চিত্ত এবং এবং কি হচ্ছে দয়ালু সুলতান ছিল। হ্যাঁ, তো ইনি হচ্ছেন, আচ্ছা এখান থেকে আর একটা জিনিস ইম্পর্টেন্ট, তিনি দরবেশি রাজা বলেও পরিচিত। এই উপাধিগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, এই উপাধিগুলো খুব আসে। যেমন প্রথম কথা তোমাদেরকে পড়িয়েছিলাম যে লাখ বক্স, লাখ বক্সটা কে করে, কার উপাধি ছিল? কুতুবুদ্দিন আইবক। আচ্ছা, এখানে আর একটা জিনিস, যারা হচ্ছে হ্যাঁ, যারা যেখানে আগে যারা জিকে ক্লাস করছে তাদের ফার্স্ট রয়েছে, তাদের আমি বলে দিই, এখানে আর একটা রয়েছে, যেমন হচ্ছে কুতুবুদ্দিন আইবক একটা যেটা করেছিল আড়াই তিনটা ঝোপড়াটা করেছিল, কিন্তু আমাদের ইন্ডিয়ার মধ্যে যে টলেস্ট যে মিনারটা রয়েছে সেটা কিন্তু কুতুব মিনার। এইটাকে তোমাদের জেনে রাখতে হবে, কুতুব মিনারটা কিন্তু শুরু করেছিল কুতুবুদ্দিন আইবক, কিন্তু ইনি শেষ করে দিতে পারেন। দেখো কুতুবুদ্দিন আইবক তো বেশি দিন রাজত্ব করেনি, কুতুবুদ্দিন আইবক কত ছিল করো 1206 থেকে 1210। এই যে কুতুব মিনারটাকে লাস্টে কিন্তু ফিনিশ করেছিল কিন্তু ইলতুৎমিশ। ঠিক আছে, কুতুব মিনারটাকে কে ফিনিশ করেছিল, মানে এর যে গঠনের কাজটাকে কে সম্পন্ন করেছিল, সেটা করেছিল কিন্তু ইলতুৎমিশ। বুঝতে পেরেছো? হয়েছে। আর এটাও আছে যে কোন সুলতান হচ্ছে তোমার ওই মানে পোলো খেলতে গিয়ে বা খেলতে গিয়ে, গেমটা খেলতে গিয়ে সেটা মারা যায়, তাহলে সেটার আনসার হবে কিন্তু কুতুব। আচ্ছা, এর আর একটা বলো তো, তোমরা তো এখন পড়ালাম যে এই যে কুতুবুদ্দিন আইবক যেটা বলছি, কুতুবুদ্দিন আইবক কার কৃতদাস ছিল? কুতুবুদ্দিন আইবক কার কৃতদাস ছিল? ইয়েস, ভেরি গুড। এইভাবে অ্যাটেনশন দেবে, তাহলেই আমাদের দেখো এখান থেকে পড়তে পড়তেই আমরা পুরো জিনিসটাকে তৈরি করে ফেলবো। একদম বারবার ধরে জিনিসটাকে এইভাবে বলতে বলতে, আমি তোমাদের কেন বারবার ধরে জিনিসটা জিজ্ঞেস করছি, যেটা বারবার ধরে জিজ্ঞেস করলে তোমাদের জিনিসটা পুরো মাথায় একদম ঢুকে যায়, তোমাদের যেন আর কোনোদিন আর গন্ডগোল না হয়। ঠিক আছে, এখান থেকে আমরা যেন বারবার 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 কোনো জিনিসকে, এটা দেখো সরকারি চাকরি পড়াটা এমনই একটা পড়া, এই একবার পড়লে তুমি যদি এই জিনিসটাকে মাথায় রাখতে পারবে না, তুমি যদি বারবার ধরে রিপিটেডলি এই জিনিসটাকে পড়তে থাকো, একটা সময় কিন্তু তোমার পুরোপুরি মাথায় ঢুকে যাবে। আচ্ছা, তো এখানে হচ্ছে বলবান কি হলো, দুর্বল, তাহলে কি হচ্ছে দুর্বল চিত্ত দয়ালু সুলতান ছিল, তাহলে কে ছিল? নাসিরউদ্দিন মামুদ শাহ। আর নাসিরউদ্দিন মামুদ শাহকে আরেকটা কথা কি বলা হতো? দরবেশি রাজা।
তাহলে কি বলা হয়ে থাকে, দরবেশি রাজা বলে পরিচিত ছিল। ঠিক আছে। আচ্ছা, এই সময় বলবান নিজ কন্যার সঙ্গে সুলতানের বিবাহ দেন, সেই সূত্রে নায়েবি মামালিকার পদ লাভ করেন। তাহলে এই যে মানে এই সময় বলবান নিজ কন্যার সঙ্গে সুলতানের হচ্ছে বিবাহ দেন। সুলতান বলতে কার এটা রয়েছে, এই নাসিরউদ্দিন মামুন শাহ। নাসিরউদ্দিন মামুন শাহটার সাথে কি হয়েছে, বলবান নিজের কন্যার সঙ্গে তাকে বিবাহ দেন। বলবান ওরফে বাহারুদ্দিন বা উলুগ খাঁ উপাধিত। হ্যাঁ, এখান থেকে আর একটা ইম্পর্টেন্ট, এই কোশ্চেনটা অনেকবার আমার পরীক্ষায় দিয়েছে, অনেকবার আমি পরীক্ষা পেয়েছি, যে উলুগ খাঁ কাকে বলা হতো। ঠিক আছে। হ্যাঁ, উলুগ খাঁ কাকে বলা হতো, উলুগ খাঁ কাকে বলা হতো, গিয়াসউদ্দিন বালবান। ঠিক আছে। তাহলে উলুগ খাঁটা এখানে যে উলুগ খাঁটা রয়েছে, এই উলুগ খাঁটা কাকে বলা হতো, উলুগ খাঁটা হচ্ছে কিন্তু গিয়াসউদ্দিন বালবান। ঠিক আছে। রাষ্ট্রের সকল ক্ষমতা তার হাতে কুক্ষিগত হয়। হ্যাঁ, তো 1254 খ্রিস্টাব্দে দিল্লিতে ফিরে আসেন, 1263 খ্রিস্টাব্দে নাসিরউদ্দিন মৃত্যুর পর ক্ষমতার কাছে দখল করেন। ঠিক আছে। তাহলে উলুগ খাঁটা হচ্ছে কাকে রয়েছে, গিয়াসউদ্দিন বালবান। আর দরবেশি রাজাটা কে রয়েছে, নাসিরউদ্দিন মামুন শাহ। ঠিক আছে। আচ্ছা, এই গিয়াসউদ্দিন বালবানটা কত ছিল দেখো, 1266 থেকে 1287। 1266 থেকে 1287, তার আগে তো অনেক কিছু হয়ে গেল, বুঝতে পারলে। আচ্ছা, এখানে আর একটা, এখানে খুব বালবান থেকে অনেকগুলি কোশ্চেন আসে। বালবান থেকে প্রথম যে ইম্পর্টেন্ট কোশ্চেনটা আসছে, যে 40-এর চক্রকে কে ধ্বংস করে। দেখো, 40-এর চক্রকে কে প্রবর্তন করেন, যদি বলা হয় 40-এর চক্রকে কে প্রবর্তন করেন, ইয়াস, 40-এর চক্রকে যে প্রবর্তন করেন সেটা হচ্ছে ইলতুৎমিশ, বা এটাকে বলা হতো বান্দেগানি চাহলগান, বান্দেগানি চাহলগানি বা 40-এর চক্র প্রবর্তন। কিন্তু যদি বলা হয় যে 40-এর চক্রকে ধ্বংস করেন, সেটা কিন্তু গিয়াসউদ্দিন বালবান। ঠিক আছে। এবারে কথা হচ্ছে কি, গিয়াসউদ্দিন বালবানের যে সালটা সেটা হচ্ছে কি 1266 থেকে 1287। তার প্রকৃত নাম কি ছিল, বাহাউদ্দিন। অ্যাকচুয়ালি গিয়াসউদ্দিন বালবান ছিল, তার প্রকৃত নাম ছিল বাহাউদ্দিন। ইনি কি ছিলেন না, কোন নীতিটা অনুসরণ ছিলেন, খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, রক্ত লৌহ নীতির অনুসারী ছিলেন তিনি। কি ছিল, রক্ত লৌহ নীতি। ঠিক আছে। তাহলে কে রক্ত আর লৌহ নীতিটাকে কে প্রচলন করেছিলেন, রক্ত আর লৌহ নীতিটাকে কে প্রচলন করেছিলেন, গিয়াসউদ্দিন বালবান। এখান থেকে আর একটা কোশ্চেন তোমাদের বলে দিলাম। ঠিক আছে। দিল্লি সুলতানি সাম্রাজ্য থেকে কি কি কোশ্চেন আসে সব কিন্তু তোমাদেরকে বলে দিচ্ছি। ঠিক আছে। হ্যাঁ, তো এই কোশ্চেন গুলো কি আছে, যেমন ধরো রক্ত লৌহ নীতিটাকে কে প্রচলন করেছিলেন। ঠিক আছে। আচ্ছা, আমাদের একটা কথা বলো তো, এই রক্ত লৌহ নীতি বলতে কি একটা বলা হলো, যে আয়রন ম্যান অফ ইন্ডিয়া কাকে বলা হয়, আয়রন ম্যান অফ ইন্ডিয়া কাকে বলা হয়। হুম, সর্দার বল্লভভাই প্যাটেল। সর্দার বল্লভভাই প্যাটেল হচ্ছে আয়রন ম্যান অফ ইন্ডিয়া। আচ্ছা, এবারে আমাকে একটা কথা বলো তো, যে গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া কাকে বলা হয়, গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া কাকে বলা হয়, ইয়েস, দাদা ভাই নৌরোজি। দাদা ভাই নৌরোজির একটা বই বলতে পারবে, দাদা ভাই নৌরোজির একটা বই বলতে পারবে। মনে রেখে দাও, দাদাভাই নৌরোজির একটা বই রয়েছে, পভার্টি, পভার্টি অ্যান্ড আন ব্রিটিশ, পভার্টি অ্যান্ড আন ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া। এই হচ্ছে তার বইটা, পভার্টি অ্যান্ড আন ব্রিটিশ রুল অফ ইন্ডিয়া। আচ্ছা, কালকে আমি একটা পড়িয়েছিলাম, যে দেশের জাতীয় আয়টা কে পরিমাপ প্রথম করেছিল, দেশের জাতীয় আয়টা কে পরিমাপ করেছিল বলো। হ্যাঁ, দেশের জাতীয় আয়টা হচ্ছে দাদাভাই নৌরোজি। আচ্ছা, বৈজ্ঞানিক ভাবে কে জাতীয় আয়টা প্রচলন করেছিল, বৈজ্ঞানিক ভাবে, VK RD রাও। একদম এইভাবে মনে রাখতে হবে, VK RD রাও। ঠিক আছে। ডাক্তার VK RD রাও। কেন ইনি কেন বৈজ্ঞানিক পদ্ধতিতে দাদা এটাকে পরিচালনা করেছিল, জাতীয় আয়টাকে বলতে পারবে, কি করা হয়েছিল, মানে VK RD রাও কি করেছিলেন।
মনে রেখে দিতে হবে তো বাবা। কি করেছিল বলেছিলাম না, প্রাথমিক ক্ষেত্র, তারপর হচ্ছে মাধ্যমিক ক্ষেত্র, আর একটা হচ্ছে তৃতীয় ক্ষেত্র। প্রাথমিক ক্ষেত্রে হচ্ছে কৃষিটাকে রেখেছিলেন, মাধ্যমিক ক্ষেত্রে হচ্ছে শিল্পটাকে রেখেছিলেন, তৃতীয় ক্ষেত্রে হচ্ছে পরিষেবাটাকে রেখেছিলেন। 3 ধরনের জিনিসটাকে ডিভাইড করেছিলেন, সেই জন্য তো ভিকেআরটি নাম। হ্যাঁ, হয়েছে? আচ্ছা, প্লাস হচ্ছে কি আর একটা দেখো খুব ইম্পর্টেন্ট, রাজপদের মর্যাদা প্রতিষ্ঠিত করতে গিয়ে তিনি নিজেকে নায়বাদ ই খুদাই, ঈশ্বরের প্রতিনিধি, জিনলে ই আল্লাহি, ঈশ্বরের ছায়া। ঠিক আছে, ইনি দুটোকে মানে এই উপাধিটা নিয়েছিলেন। একটা কি রয়েছে নায়বাদ ই খুদাই, নায়বাদ ই খুদাই মানে কি রয়েছে ঈশ্বরের প্রতিনিধি, আর একটা হচ্ছে জিল্লে ই ইলাহি মানে হচ্ছে ঈশ্বরের ছায়া, জিল্লে ই ইলাহি মানে ঈশ্বরের ছায়া, এটা। আচ্ছা, এখানে আর একটা কথা রয়েছে, গিয়াসউদ্দিন বলবান আর একটা জিনিস করে, সেটা কি হচ্ছে সিজদা, আর একটা হচ্ছে পাইবস, এই কথাটাকে প্রচলন করেছিলেন। ঠিক আছে, গিয়াসউদ্দিন বলবান আর একটা কৃতিত্ব তোমাদের বলে দিলাম, কি না সিজদা আর পাইবস। সিজদা আর পাইবস কথাটা কি রয়েছে, যে ধরো আমি কোনো একটা সম্রাটের সামনে গেলাম, তো কোনো সম্রাটের সামনে গিয়ে আমাকে কি করতে হবে, কোনো কিছু চাইতে গেলে আমাকে নত জানু হতে হবে, আমাকে নত জানু হতে গিয়ে তার পায়ে পড়তে হবে, পায়ে পড়ে তাকে শরণাগত হতে হবে যে তুমি আমাকে কিছু, আপনি আমার, আমি আপনার কাছে এসেছি, আপনি আমাকে কৃপা করুন। ঠিক আছে, তাহলে এইটা হলো সিজদা আর পাইবস প্রথা। এই সিজদা আর পাইবস প্রথাটা কে প্রচলন করেছিলেন? গিয়াসউদ্দিন বলবান। কেন গিয়াসউদ্দিন বলবান করেছিলেন? কারণ ইনি নিজেকে ঈশ্বরের প্রতিনিধি হিসেবে ভাবতেন। ঠিক আছে, ইনি নিজেকে কি করতেন? ঈশ্বরের প্রতিনিধি হিসেবে ভাবতেন। বুঝতে পেরেছো? আচ্ছা, এখানে দেখো একটা কোশ্চেন এসছে, সেই কোশ্চেনটা তোমাদেরকে বলে দিই, যে ক্ষমতায়, হ্যাঁ, ক্ষমতায় আসীন হওয়ার পর, ক্ষমতারও আসীন হওয়ার পর কোন উপাধি ধারণ করেছিলেন? ক্ষমতার আসীন হওয়ার পর কোন উপাধি ধারণ করেছিলেন? সেটা হচ্ছে জিল্লে ই ইলাহ। ঠিক আছে, তাহলে আনসারটা কি হবে না, ক্ষমতা আসীন হওয়ার পর বর্বন কোন উপাধি ধারণ করেছিলেন? জিল্লে ই ইলাহ। আচ্ছা, এবারে বলো তো, এই যে দ্বীন-ই ইলাহিটা রয়েছে, দ্বীন-ই ইলাহিটা, দ্বীন-ই ইলাহিটা কে প্রচলন করেছিলেন? দ্বীন-ই ইলাহিটা কে প্রচলন করেছিলেন? এবং আকবর প্রচলন করেছিলেন। দ্বীন-ই ইলাহিটা আকবর প্রচলন করেছিলেন, এবং দ্বীন-ই ইলাহিটা যে আকবর প্রচলন করেছিলেন, কত সালে আকবর প্রচলন করেছিলেন? ইনি হচ্ছেন 1582 সালে, 1582 সালে প্রচলন করেছেন। আচ্ছা, এবারে বলো ভারতের তোতা পাখি কাকে বলা হয়? ভারতের তোতা পাখি কাকে বলা হয়? ভারতের তোতা পাখি আমির হোসেন। হ্যাঁ, আর কাইজারি হিন্দ কাকে বলা হয়? কাইজারি হিন্দ, কাইজারি হিন্দ কাকে বলা হয়? এটাকে একবার দেখে নেবে, এটা হচ্ছে মহাত্মা গান্ধীকেই বলা হয়, মানে ওনারকে ব্রিটিশ উপাধিটা দিয়েছিলেন কাইজার ই হিন্দ। ঠিক আছে, এটা একবার দেখে নেবে, তবুও তোমরা চেক করে নেবে একবার। ঠিক আছে, এখানে উপাধিগুলো রয়েছে। দেখো, তোমাকে আমি কি বললাম, যে কি হলো সিজদা, সিজদা মানে কি হচ্ছে সিংহাসনের সামনে নতজানু হওয়া, আর পাইবস, পাইবস মানে কি হচ্ছে সম্রাটের পদযুগল চর্পণ করা, এই দুটো কিন্তু করেছিলেন। ঠিক আছে, আচ্ছা। আচ্ছা, আর একটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এখানে কোশ্চেন আছে, আর একটা ইম্পর্টেন্ট খুব কোশ্চেন আছে, পার্সিয়ান উৎসব নওরোজ, নওরোজটা প্রবর্তন করেন সুলতানের ক্ষমতা হইতে, তাহলে কে উৎসবটা, উৎসবটা কি প্রচলন করেছিলেন? উৎসবটার নাম হচ্ছে নওরোজ। নওরোজ, নওরোজ উৎসবটা কে প্রচলন করেছিলেন? না, নওরোজ উৎসবটা প্রচলন করেছিলেন হচ্ছে বলবান। ঠিক আছে, আর কি বললাম, রক্ত আর লৌহ নীতি, রক্ত আর লৌহ নীতিটা কে প্রচলন করেছিলেন বলো? রক্ত, হ্যাঁ, গিয়াসউদ্দিন বলবান। গিয়াসউদ্দিন বলবান হচ্ছে রক্ত এবং লৌহ নীতিটাকে প্রচলন করেছেন। বলো,
হ্যাঁ, আচ্ছা, গিয়াসউদ্দিন বলবানের একটা উপাধি ছিল, সেই উপাধিটার নাম কি? বাহাউদ্দিন তো ওর এটা নাম ছিল, ওকে আমাকে কি বলে? জিন্নে ইলাহি, বা ওকে আর একটা কথা বলা হতো উলুগ খা। উপাধি নয়, এনার একটা ডাক নাম ছিল আর কি, উলুগ খা। হ্যাঁ হ্যাঁ, উলুগ খা, ঠিক। ঠিক আছে, ঠিক আছে। জিনে ইলাহি হয়েছে ওনার যে এটা টাইটেলটা, তাই তো? ঠিক আছে, কারেক্ট আছে। সিজদাও ফাইবার পরে রয়েছে। আচ্ছা, তো এবারে কথা হচ্ছে কি, আর আচ্ছা এখানে দেখো, এখানে যে রয়েছে যে বিখ্যাত আমির খসরু বলবানের পৃষ্ঠপোষকতা লাভ করেছিল। আমির খসরু কার পৃষ্ঠপোষকতা লাভ করেছিল, বা আমির খসরুটা হচ্ছে কোন, কার হচ্ছে সভাকবি ছিল, সেটা কিন্তু বলবান। এই কোশ্চেনটা আমাদের কিন্তু একবার দিয়েছিল। হুম। আচ্ছা, আর একটা কথা বলো, যে এই যে মঙ্গল নেতা চেঙ্গিস খান, মঙ্গল নেতা চেঙ্গিস খান কার সময় এসেছিল? মঙ্গল, হ্যাঁ, বেঙ্গল নেতা চেঙ্গিস খান কার সময় এসেছিল? ইলতুৎমিশের সময়। ইলতুৎমিশের সময়, হ্যাঁ। ঠিক আছে, মঙ্গল নেতা চেঙ্গিস খান এসেছিল। বুঝতে পেরেছ? আচ্ছা, তো ব্যাপারটা হচ্ছে, হ্যাঁ, তো এই সময় কি হয়েছে, 1278 সালে বাংলা শাসনকর্তা তুগিলহি বিদ্রোহী হয়ে ওঠে। 1283 সালে তুগিলরা তাকে পরাজিত করে। আচ্ছা, তার এখানে আর একটা সামরিক দপ্তর রয়েছে। সামরিক দপ্তরটা কি রয়েছে? দেওয়ান ই আরজ। এর একটা সামরিক দপ্তরটা রয়েছে দেওয়ান ই আরজ। আর একটা হচ্ছে, এই কোশ্চেনটাও খুব ইম্পর্টেন্ট, নওরোজ ফেস্টিভ্যাল। নওরোজ ফেস্টিভ্যালটা কি করেছিলেন না? এই হচ্ছে সুলতান গিয়াসউদ্দিন বালবান। হ্যাঁ। আচ্ছা, এখানে আর একটা জিনিস ইম্পর্টেন্ট রয়েছে। তো বালবান হচ্ছে অঞ্চলগুলোকে কতগুলো ভাগে ভাগ করে। তো সেই দায়িত্বটা কার উপর অর্পণ করে? এখানে হচ্ছে দুজনের উপর অর্পণ করে, একটা হচ্ছে মোহাম্মদ, আর একটা হচ্ছে বুকরা খা। এদের উপর দায়িত্বটাকে অর্পণ করা, মোহাম্মদ আর বুকরা খা। আর বলবানের মৃত্যুটা কবে হয়? না, বলবানের মৃত্যুটা হয় 1287 সালে, হচ্ছে বলবানের মৃত্যুটা হয়। ঠিক আছে, 1287 সালে হচ্ছে বলবানের হচ্ছে মৃত্যুটা হয়। আচ্ছা, এরপরে এটাও একটা আছে, যে তোমার কি হচ্ছে না, কায়কাবাদ। এইটা আমাকে একবার পরীক্ষায় কোশ্চেন দিয়েছিল, যে গিয়াসউদ্দিন বলবানের পর কে সিংহাসনে বসে? গিয়াসউদ্দিন বলবানের পরে হচ্ছে, তারপর হচ্ছে কায়কাবাদ। কে বসে? কায়কাবাদ। হ্যাঁ, কায়কাবাদ। ঠিক আছে। তো এখন কথা হচ্ছে কি, যে কাই খুসরু হচ্ছে উত্তরাধিকারী হলে দিল্লি প্রবণটা যেটা হলো। আহ, আচ্ছা, এই 1289 সালে সুলতান অসুস্থ হয়ে পড়লে রাজ্যের অভিজাত তার 3 মাসের শিশুপুত্র এই কায়কাবাদকে সিংহাসনে বসে। তাহলে কায়কাবাদকে সিংহাসনে কবে বসে? 1289। আর বলবানের কবে মৃত্যু হয়েছিল? বলবানের মৃত্যুটা হয়েছিল কত? 1287। তাহলে 1287 সালে হচ্ছে বলবানের মৃত্যুটা হয়েছিল, আর 1289 সালে হচ্ছে কি কায়কাবাদ সিংহাসনে বসে। ঠিক আছে। তারপরে হচ্ছে কি, দাস বংশের শেষ সুলতান, খুব ইম্পর্টেন্ট। দাস বংশের শেষ সুলতান কিন্তু কায়কাবাদ নয়। দাস বংশের শেষ সুলতান হচ্ছে কি কায়মুর্স, দাস বংশের শেষ সুলতান। তো এরপরে দেখো, তোমার পড়ে যাচ্ছে কিন্তু খলজি ডাইনেস্টি। ঠিক আছে, তোমাদের ডাইনেস্টি গুলো একবার 10টা বলো। দাস বংশ প্রথম হলো, তারপরে কি বংশ বলেছিলাম বলো? হ্যাঁ, দাস বংশ, খলজি বংশ। খলজি বংশের, হ্যাঁ বলো কি আছে? ইয়েস, ভেরি গুড। হ্যাঁ, হ্যাঁ, তুগলক বংশ রয়েছে, তারপর হচ্ছে সৈয়দ বংশ রয়েছে, আর একটা হচ্ছে লোদি বংশ রয়েছে। এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে। তো এরপরে যে খলজি বংশের সুলতানটা বসে সেটা হচ্ছে জালালউদ্দিন ফিরোজ খলজি। এরপরে যে খলজি বংশের সুলতানটা বসে সেটা হচ্ছে জালালউদ্দিন ফিরোজ খলজি। তো জালালউদ্দিন ফিরোজ খলজি প্রথমে অসুস্থ কায়কাবাদ এবং কায়মুরসকে হত্যা করেন। ঠিক আছে, তাহলে প্রথম কাকে হত্যা করেন? কায়কাবাদকে হত্যা করেন, পরে কায়মুরসকে হত্যা করেন, যে খলজি বিপ্লব করেন। আর একটা কিন্তু ইম্পর্টেন্ট বাবু, এখান থেকে খলজি বিপ্লবটা কে করেন? একটা ইম্পর্টেন্ট, দাস বংশের শেষ সুলতান। দাস বংশের শেষ সুলতান হচ্ছে তোমাদের কায়মুরস রয়েছে। আর এই কায়মুরসকে কে হত্যা করেন? আর খলজি বিপ্লবটা কে ঘটান? খলজি বিপ্লবটা ঘটান কিন্তু জালালউদ্দিন ফিরোজ খলজি। জালালউদ্দিন ফিরোজ খলজি কিভাবে খলজি বিপ্লবটা ঘটান? প্রথমে আগে কায়কাবাদকে হত্যা করেন, তারপর হচ্ছে কায়মুরসকে হত্যা করেন, দিয়ে কিন্তু খলজি বিপ্লবটা ঘটেন, খলজি রাজবংশের সূচনা করেন।
ঠিক আছে, হ্যাঁ, বুঝতে পারছো? ঠিক আছে, ওকে। কি আছে? আচ্ছা, এবারে জাস্ট একবার এটা বলেছি, বলো রাজিয়া সুলতান। এবার জাস্ট একবার এ করে নি, রিভাইজ করে নি। রাজিয়া সুলতান, রাজিয়া সুলতান হচ্ছে তাহলে কত সালে মারা যায়? রাজিয়া সুলতান কত সালে মারা যায়? ইয়াস, 1240 সালে হচ্ছে রাজিয়া সুলতান হচ্ছে মারা যায়। ঠিক আছে। আচ্ছা, এই রাজিয়া সুলতানের আগে কে বসেন? রাজিয়া সুলতানের আগে, ইয়াস, রকউদ্দিন ফিরোজ। হ্যাঁ, রকউদ্দিন ফিরোজ। রকউদ্দিন ফিরোজ হচ্ছে তোমার রাজিয়া সুলতানের আগে বসে, 1240। আচ্ছা, এই রাজিয়া সুলতানের পরে, রাজিয়া সুলতানের পরে তাহলে কে বসেন? হ্যাঁ, হ্যাঁ, নাসিরুদ্দিন বাহারাম শাহ। নাসিরুদ্দিন বাহারাম শাহ হচ্ছে সিংহাসনে হচ্ছে বসে। নাসিরুদ্দিন বাহারাম শাহের পরে কে বসে? হুম, আলাউদ্দিন মামুদ শাহ না? হ্যাঁ, আলাউদ্দিন মামুদ শাহ, ঠিক। এই আলাউদ্দিন মামুদ শাহর পরে, আলাউদ্দিন মামুদ শাহর পরে কে সিংহাসনে বসেন? ইয়েস, নাসিরউদ্দিন মামুদ শাহ, ভেরি গুড, নাসিরউদ্দিন মামুদ শাহ। ঠিক আছে, নাইস। আর নাসিরউদ্দিন, এই যে নাসিরউদ্দিন মামুদ শাহ রয়েছে, নাসিরউদ্দিন মামুদ শাহের পরে কে বসেন? আচ্ছা, তাহলে গিয়াসউদ্দিন বলবান হচ্ছে কি রয়েছে, এনাকে কি বলা হতো? এনার ডাকনাম ছিল হচ্ছে উলুগ খাঁ ছিল, অরিজিনাল এ ছিল। তারপরে হচ্ছে কি ইনি কি করেছিলেন না, রক্ত আর লৌহ নীতিটাকে প্রচলন করেছিলেন। আচ্ছা, এনার যে উপাধিটা কি ছিল, উপাধিটা একবার বলো গিয়াসউদ্দিন বলবানের। জিল, জিল্লে ই ইলাহি, ঠিক আছে, জিল্লে ই ইলাহি। জিল্লে ই ইলাহি হচ্ছে এনার উপাধিটা ছিল, জিল্লে ই ইলাহি ছিল, রক্ত লৌহ নীতিটাকে প্রচলন করেছিলেন। আচ্ছা, এবার ব্যাপারটা হচ্ছে কি যে, হ্যাঁ, আচ্ছা, নওরোজ যে ফেস্টিভ্যালটা রয়েছে, নওরোজ ফেস্টিভ্যালটা কার কে চালু করেছিল নওরোজ ফেস্টিভ্যালটা? হুম, গিয়াসউদ্দিন বলবল হচ্ছে নওরোজ ফেস্টিভ্যালটা চালু করেছিল। ঠিক আছে। আচ্ছা, এবারে কথা বলো যে সিজদা এবং যে পাইবস প্রথাটা রয়েছে, সিজদা এবং পাইবস প্রথাটা কে প্রচলন করেছিলেন? সিজদা, গিয়াসউদ্দিন বলবান হয়ে গেল। আচ্ছা, এবারে আমাকে একটা কথা বলো যে ইকতা প্রথাটা কে প্রচলন করেছিলেন? ইকতা প্রথাটা, ইকতা, ইলতুৎমিশ, ইলতুৎমিশ প্রচলন করেছিলেন। গিয়াসউদ্দিন বলবানের পরে হচ্ছে কে সিংহাসনে বসে? কে সিংহাসনে বসে? কায়কবাদ, কায়কবাদ, কায়কবাদের পরে লাস্ট কে সুলতানে বসে? লাস্ট কায়মোর সিংহাসনে বসে, কায়মোর। এবং এই কায়মোরকে কে হত্যা করে খলজি বিপ্লব ঘটান? হ্যাঁ, জালালউদ্দিন ফিরোজ, জালালউদ্দিন ফিরোজ খলজি, তিনি এই কায়মোরকে হত্যা করে এটা খলজি বিপ্লবটা ঘটান। ঠিক আছে। তাহলে এই ছিল আজকে পুরো দিল্লি সুলতানি সাম্রাজ্য, ইয়ে মানে দাস বংশটা করলাম। এইভাবে যদি আমরা করি, আমাদের তো মনে হয় না যে আর কোনো কোশ্চেন আমাদের আটকাবে। আর এখানেই আমাদের পড়াটা পুরোপুরি তৈরি হয়ে যাবে। ঠিক আছে। তো কেমন লাগলো আজকে সেশন? হুম, ঠিক আছে, ওকে, ঠিক আছে। হ্যাঁ, তো আমি জিনিসটাকে তোমাদের এতে দিয়ে দেবো, পিডিএফটাকে তোমাদের গ্রুপে দিয়ে দেবো। তোমরা আরেকবার বাড়িতে এটাকে ভালো করে, যারা নোটস বানাচ্ছ তারা জিনিসটাকে নোটস বানাবে, তাহলে কি হবে, জিনিসটা তোমাদের একদম মাথা পুরো ঢুকে যাবে। ঠিক আছে।